বেইনসাইড স্ট্রেট টক আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কক্সবাজার দীর্ঘতম সৈকত নাকি দীর্ঘতম ব্যর্থতা, এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব। কক্সবাজার দীর্ঘতম সৈকত নামে আমরা সবাই জানি, কিন্তু এর আড়ালে আসলে আমরা কি পর্যটকদের সঠিক নিরাপত্তা দিতে পাচ্ছি? শুধুমাত্র কি আমরা অভ্যন্তরীণ পর্যটকমুখী বিদেশি পর্যটককে কি আমরা টানতে পাচ্ছি? এবং কক্সবাজারের মেগা প্রজেক্ট সহ বিভিন্ন পরিকল্পনার আড়ালে স্থানীয়দের পর্যটন এবং স্থানীয়দের সুবিধা কতটুকু সুবিধাপ্রাপ্ত হচ্ছে, এই সমস্ত সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কক্সবাজার দীর্ঘতম সৈকত নাকি দীর্ঘতম ব্যর্থতা। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাব মইনুল হাসান পলাশ। আপনাকে আমাদের বেইনসাইড স্ট্রেট টক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা শুরুর প্রাক্কালে বলতে চাচ্ছি, আমরা পর্যটনের ডেফিনেশন অনুযায়ী কতটুকু পর্যটন বান্ধব নগর হিসেবে কক্সবাজার আজকের অবস্থানে এসছে, এই প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনাটি শুরু করতে চাচ্ছি। জনাব মইনুল হাসান পলাশ, সার্বিকভাবে আমরা বিভিন্ন ছুটিতেই শুধুমাত্র অভ্যন্তরীণ পর্যটকদের আগমন দেখতে পাচ্ছি। আপনি কিভাবে সার্বিকভাবে আলোচনা শুরুর দিকে মূল্যায়ন করবেন এই কনসেপ্টটিকে? আমরা যদি পুঁথিগতভাবে বলি, সংজ্ঞাগতভাবে বলি, যারা ঈদের ছুটিতে কক্সবাজার এসছেন সবাই আসলে থিওরিটিক্যালি সবাই কিন্তু পর্যটক। কারণ পর্যটন সংজ্ঞায় বলা আছে, কেউ যদি তার বাসস্থান থেকে 100 কিলোমিটার দূরে 24 ঘন্টার জন্য অবস্থান করে, তাকে ওই 24 ঘন্টার জন্য পর্যটক হিসেবে গণ্য করা হবে। সেই হিসাবে সবাই পর্যটক এসছে, কিন্তু আদৌ থেকে আসলে পর্যটক এসছে এখানে, সেটা হচ্ছে বড় প্রশ্ন। পর্যটক যখন আসে তার কিছু নির্দিষ্ট চাহিদা থাকে, তার কিছু আকাঙ্ক্ষা থাকে। আবার পর্যটকের অন্য প্রান্তে যিনি পর্যটককে সেবা দেবেন তারও কিছু প্রস্তুতি থাকে, তারও কিছু নীতিমালা থাকে, তার কিছু বিধিনিষেধ সীমাবদ্ধতা থাকে। এই চ্যালেঞ্জগুলো আমরা আসলে কতটুকু মোকাবেলা করতে পেরেছি, অর্থাৎ কক্সবাজার যারা পর্যটন সেবা দিচ্ছেন তারা আসলে পর্যটকদের চাহিদা নিয়ে কতটা ওয়াকিবহাল বা কতটা তারা আন্তরিক পর্যটকদের চাহিদা মেটানোর জন্য। এখানে আসলে আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা হোটেল মালিক ব্যবসায়ীরা আছে, এদের আন্তরিকতাটা কতটুকু এখানে আছে প্রশ্নবিদ্ধ কিনা, এবং যাদের নীতি নির্ধারণ পলিসিগতভাবে কোনো ধরনের গ্যাপ আছে কিনা। আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়ে পড়াচ্ছেন এবং আপনি কক্সবাজার শহরে আপনার শৈশব কৈশোর থেকে আপনি আছেন, আপনি কক্সবাজারেরই একজন সন্তান। সার্বিকভাবে কিভাবে মূল্যায়ন করবেন এবং গ্যাপটুকু কি, সংশোধনের উপায় কি, সমাধান পরিকল্পনা কি? আচ্ছা, আমি একটু মানে বুদ্ধিবৃত্তিক ব্যাপারটা চলে যাই। একজন পর্যটক সে কিন্তু খুব ইমোশনাল হয়ে আসে, মানে সে খুব আবেগ নিয়ে কিন্তু কোথাও একজন পর্যটক যান। আবেগটা হচ্ছে এরকম, একটা মধ্যে একটা এক্সাইটেশন থাকে, একটা উৎসাহ থাকে, ব্যাপক একটা রিক্রিয়েশনাল টেন্ডেন্সি থাকে, এবং সে আবেগের চূড়ান্ত পর্যায়ে এসে কিন্তু একজন পর্যটক স্পটে সে হাজির হয়। সেই মুহূর্তে তার অনুভূতিটা হচ্ছে খুবই কোমল, সফট থাকে। তার অনুভূতির সাথে যদি আপনি ডিল করতে চান বা কাভার করতে চান, আপনাকে অনুভূতিশীল হতে হবে। যে কথাটা আপনাকে বলছিলাম শুরুতে, যে আপনি বলছিলেন গ্যাপটা কোথায়, গ্যাপটা তো হিউজ। অর্থাৎ আমি আমার যে মানুষটি বা যে পরিবারটি, যে গ্রুপটা কক্সবাজারে আসছে, তাকে আমি কতটুকু সম্মান করি। আসলে পর্যটন হচ্ছে সম্মানের ব্যাপার। পর্যটক দুটো জিনিস চায়, এটা আমি প্রায় বলতাম। সে আসলে একটু সেবা চায়, একটু সন্তুষ্টি চায়। সেবা পেলে সন্তুষ্টি, যে কোনো একটা কিছু না হলে হয় না। আপনি নিরাপত্তার কথা বলেছেন, নিরাপত্তাও চায়। তার চাহিদার মধ্যে 1 নম্বরে আসে নিরাপত্তা, 2 নম্বরে আছে সেবা, 3 নম্বরে আসে আনন্দ। সে কতটুকু আনন্দ পেল। আপনি নিরাপত্তার ব্যাপারটা কক্সবাজারে কটুক, এটা আপনি মোটামুটি জানি। নিরাপত্তার আপনি যদি মার্কিং দেন, আমার মনে হয় কক্সবাজার শহরে নিরাপত্তার শতাংশ 25 থেকে 30% বেশি হবে, মানে 3 or 4 আউট অফ, হ্যাঁ এরকমই হবে। আচ্ছা, এটা গেল একটা। তারপরে বললাম যে তার যে সেবার মানটা যদি আপনি দেখেন, আমি ওটাও বলবো যে 30% উপরে হবে না। সেবার যে স্ট্যান্ডার্ডটা, সেবার যে মানটা, এটা 30% উপরে যাবেই না যদি বলি। তারপরে হচ্ছে তৃপ্তি। আসলে কয়জন পর্যটক কক্সবাজারে তৃপ্তি নিয়ে যান, এটা কোনো সামারি বা এটা কোনো সার্ভে বা কোনো মূল্যায়ন কি কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট কেউ করেন? কোন হোটেল কর্তৃপক্ষ করেন যে ইভ্যালুয়েশন করার কোনো ব্যবস্থা কি আছে? ইভ্যালুয়েশন করার ইচ্ছা আছে কিনা আপনাকে সেটা আগে বলতে হবে, আগে তো ইচ্ছা থাকতে হবে, তাই না? যে আমরা যে গেস্টগুলো কক্সবাজারে যাচ্ছে, যে গেস্টটা একটা গেস্ট হাউসে রয়েছে, যে হোটেলে রয়েছে, সেই হোটেল প্রতিনিধি জিজ্ঞেস করেন, একটা রিপোর্ট নেন তার কাছে যে ম্যাডাম বা স্যার আপনি যে থেকে গেলেন, আপনার অভিযোগ, আপনার মানে অভিযোগগুলো বলে যান, বা আপনার সন্তুষ্টিগুলো আমাদেরকে একটু কাইন্ডলি একটু পিন পয়েন্ট করে যান। আমরা রিভিউ করবো বছর শেষে আমাদের কয়জন গেস্ট কি চেয়েছিলেন, কি পেয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষাটা কি, সেটা তো কোনো সুযোগ নেই। তার মানে আপনার কথা অনুযায়ী সেবা, নিরাপত্তা, তৃপ্তি, তিনটাকে যদি আমরা সেলফ ইভ্যালুয়েশন করি, কোনোভাবে এটা 20-25% কিংবা 3 আউট অফ 10 এর বেশি হবে।
এই যে ব্র্যান্ডিং এর একটা ব্যাপার, আমরা নিজেরা আত্মতৃপ্তিতে ভুগছি কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত। আমি এখন আমাদের আঞ্চলিক টুরিস্টকে একটু বাইরে রেখি। আপনি জানেন আমাদের কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর প্ল্যাটফর্ম অ্যাজ ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছে, কিন্তু আমরা আমাদের পাশের দেশ ভিয়েতনাম বলেন, নেপাল বলেন, ওনারা যেভাবে ইন্টারন্যাশনাল ট্যুরিজম টানছে, ভিয়েতনামের নিশ্চয়ই আমাদের 120 কিলোমিটার সি বিচ নাই, নেপালের পাহাড় এভারেস্ট ছাড়া নাই। আমরা এত বড় এই রিসোর্স, ন্যাচারাল রিসোর্স থাকার পরও ব্র্যান্ডিং কেন করতে পারছি না? আমার 7 লক্ষ গত 6 দিনে টুরিস্ট এসেছে, এর মধ্যে কি 100 জনেরও বেশি ইন্টারন্যাশনাল টুরিস্ট আছে? নাই কেন? কিংবা কি হলে আসতো? এখানে পলিসিগত গ্যাপ কি এবং আমাদের কি করণীয় আছে? আপনি পড়াচ্ছেন দীর্ঘদিন ধরে, কিভাবে পরামর্শ দিবেন? আচ্ছা, আমি ছোট্ট একটা আমার ক্ষুদ্র বুদ্ধি যেটা আছে, ধরেন বাংলাদেশের তো পৃথিবীর প্রায় অনেকগুলো বেশিরভাগ দেশে বাংলাদেশে এমবেসি রয়েছে, তাই তো? সে এমবেসিতে একজন অ্যাম্বাসেডর থাকেন, একজন হাই কমিশনার থাকেন। তো সে এমবেসিতে যদি একজন কি বলে আপনার অ্যাসাইন যদি একজন মানুষ থাকেন, তার দায়িত্ব হচ্ছে সেই দেশের টুরিস্টদেরকে বাংলাদেশে নিয়ে আসা। ওকে। এবং তাকে যদি বলা হতো তোমার এয়ারলি এতজন মানুষকে তুমি যদি সে দেশ থেকে যদি ফরেন টুরিস্ট হিসেবে বাংলাদেশে আনতে পারো, ইনবাউন্ড টুরিস্ট হিসেবে, তা তোমাকে ইনসেন্টিভ দেওয়া হবে, বা তোমার কাজই হচ্ছে ডেডিকেটেড কাজই হচ্ছে ট্যুরিজমকে ডেভেলপ করা, তখন একটা রেসপন্স পেতেন আপনি, তাই না? কিন্তু সেই চিন্তাটা নাই। আপনি যেটা বলছেন ব্র্যান্ডিং এর কথা, আমরা যেটা বারবার বলি যে দীর্ঘতম সমুদ্র সৈকত, আপনি যখন সমুদ্র সৈকত দেখাবেন, সমুদ্র সৈকতে আপনার আয়োজনটা কি সেটাও দেখাতে হবে। তো পৃথিবীতে সমুদ্র সৈকত অনেক আছে, তো না বাংলাদেশে একমাত্র সমুদ্র সৈকত না, ছোট বড় এটা পরের ব্যাপার। একজন টুরিস্ট এসে আপনি যেটা 120 কিলোমিটার বলেছেন, কোনো বিদেশি পর্যটক এসে সে 120 কিলোমিটার দৌড়াবে না, কিন্তু সে সর্ব অ্যাটলিস্ট 10 বা 15 বা 20 কিলোমিটার পর্যন্ত যাবে। তার কাছে 120 কিলোমিটার ম্যাটার করে না, এটা তার কাছে একটা ইনফরমেশন মাত্র। আমরা যদি বিশ্বের উন্নত দেশে দেখি, ওখানে কিন্তু 1-2 কিলোমিটারেরও বিচ নেই, ওখানেও কিন্তু আপনি তো দেখেন না, আপনি এই যে পাতায়া বিচটা বলেন না, 2.8 কিলোমিটার একটা বিচ, কিন্তু ওয়ার্ল্ড ফেমাস একটা বিচ, তাই তো? বিচটাকে তারা ইউজ করতে পেরেছে। তা আপনি যেটা বলেছিলেন যে লংগেস্ট বিচ, এটা ট্যাগলাইনটা না দিয়া বিচ আমরা কি করতে পেরেছি সেটাকে আনতে হবে, সেটাকে প্রমোট করতে হবে। আপনি কিছুক্ষণ আগে ইনসেনটিভস এর কথা বলছিলেন, আমাদের অ্যাম্বাসেডরদের অ্যাম্বাসেডিং করার কথা বলছিলেন। আমরা যদি আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর বলি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন একসঙ্গে, বেসামরিক বিমান চলাচল আসলে পর্যটনের জন্য কতটুকু নার্সিং করছে, কিংবা দুইটা অধিদপ্তর একসঙ্গে হয়ে কি ইন্টিগ্রেটেডলি কাজ করছে কিনা, কিংবা এই অধিদপ্তর মন্ত্রণালয়ের পলিসিগতভাবে কিছু সংশোধনের প্রয়োজন আছে কিনা, আপনি একাডেমিশিয়ান হিসেবে এটা কিভাবে মূল্যায়ন করবেন? আসলে সাজেশন, ইভেন গভর্নমেন্ট স্ট্র্যাটেজি পলিসি মেকারদেরকেও কি কোনো সাজেশন দিতে পারেন কিনা আপনার অবস্থান থেকে? আচ্ছা, সরকার যদি সত্যি সত্যি পর্যটনকে একটা শিল্প হিসেবে বিশ্বাস করে এবং যদি সত্যি সত্যি পর্যটনের একটা মানসম্মত বিদেশি পর্যটনের জন্য ব্র্যান্ডিং করতে চায়, তাকে এই মুহূর্তে আজকে থেকেই পর্যটন মন্ত্রণালয়ের ব্যবস্থা করতে, মানে স্বতন্ত্র পর্যটন মন্ত্রণালয়, ডেডিকেটেড ট্যুরিজম, মানে বেসামরিক বিমান ওটা আলাদা করে পর্যটন ডেডিকেটেড ট্যুরিজম মিনিস্ট্রি করতে হবে। এবং আমি এটাও মনে করি, যেহেতু সরকার, আমরা কথায় কথা যেটা বলি, বাংলাদেশের ট্যুরিজমের ফেসটা হচ্ছে কক্সবাজার, মানে বাংলাদেশ ট্যুরিজম হয় কোথায়? আমরা তাত্ত্বিকভাবে পর্যটন রাজধানী কক্সবাজারকে যদি বলি, তাহলে যদি বিলিভ করি, আমি মনে করি পর্যটন মন্ত্রণালয়ের অন্তত মূল অফিসটা কক্সবাজার হওয়া উচিত। একজন ডেডিকেটেড সরকারি কর্মকর্তা, সচিব পর্যায়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কক্সবাজারে বিলং করা উচিত, যাতে তার আন্ডারে মনিটরে এখানে এভরিথিং সিস্টেমেটিক্যালি হয়। সেটা যদি বিশ্বাস করে এবং আন্তরিকতা থাকে, তাহলে সেভাবে করা উচিত। 1 2 হচ্ছে যে আসলে পর্যটন একদিনে হয় না, পর্যটন একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। যেটা বলতে চাচ্ছি, পর্যটন হচ্ছে একটা সংস্কৃতি, আর এটা একটা ভাষা আছে, একটা সংস্কৃতি, এবং একটা সংস্কৃতি হচ্ছে পর্যটন রীতিনীতির ব্যাপার আছে। এই রীতিনীতি মানুষ একদিনে তৈরি করতে পারে না, এটা তো দীর্ঘমেয়াদী চর্চার বিষয়। আর ভাষাটা হচ্ছে, পর্যটনের ভাষা হচ্ছে হাসি মুখ, হাসিটা হচ্ছে পর্যটনের মানে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। আমাদের দুটো দিন আস্তে আস্তে করতে হবে। যখন আমরা সংস্কৃতি, পর্যটনকে সংস্কৃতির মধ্যে নিয়ে আসবো, আপনি একটু আগে নেপালের কথা বলেছিলেন, নেপালের লোকজন কথায় কথায় হেসে মানে মাথা নিচু করে ফেলে, এবং তাকে সে তার অতিথিকে দেবতা মনে করে, দেবতা বলে সে প্রকাশ করে, এতটা সম্মান করে। একজন পর্যটকের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে সম্মান। যে পর্যটক আমার কক্সবাজার আসবে, সে যদি সম্মানিত বোধ করে না, তার অনেক অভিযোগ সে কিন্তু নিজ থেকে সরিয়ে ফেলে, যে আমাকে সম্মানটা করা হয়েছে, আমি অভিযোগটা না করি, ঠিক আছে? কিন্তু আপনি যখন সম্মান করবেন না, আপনি যদি এরপরে অন্য কিছুও দেন, তার মধ্যে কিন্তু একটা খুঁতখুত থেকে যাবে, একটা অভিযোগ থেকে যাবে, আমাকে রেসপেক্ট করা হলো। আমরা তো কক্সবাজারের স্থানীয় অধিবাসীরা তো আসলে আমরা হোস্ট, এখানে যারা আসছে কক্সবাজার জেলার বাইরে হোক আন্তর্জাতিক, তারা আমাদের অতিথি। অতিথিদের প্রতি আমাদের যে এই সম্মানবোধ, আমাদের যে পাশের দেশের উদাহরণ দিলেন, নেপালের উদাহরণ দিলেন, আমরা যদি থাইল্যান্ড বলি, ভিয়েতনাম বলি, ওরা কিন্তু, জাপান বলি, ওরা কিন্তু অতিথিদেরকে এক ধরনের দেবতার মতো সম্মানটি করছে। এখানে আসলে আমরা কেন
কেন আমরা পাচ্ছি না? এটা কি পলিসিগত দুর্বলতা নাকি আমাদের আঞ্চলিকতার সংস্কৃতির একটা গ্যাপ আছে? এই জিনিসটা আপনি দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, অনেকের সঙ্গে মিশেছে, এটা এখানে কয়েকটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে আমাদের এই অঞ্চলে মানুষদের ইগোইস্টিক ব্যাপার আছে। ওকে, সেটা হচ্ছে কি, আমরা অনাদিকাল থেকে আমরা সলভেন্ট, মানে আমাদের এখানে কিছু ন্যাচারাল রিসোর্স আছে, প্রাকৃতিক সম্পদ থাকাতে আমাদের বাইরে কোথাও এক্সপ্লোর করতে যেতে হয়নি। আমরা নিজেদেরকে অনাদিকাল থেকে নিজেদেরকে স্বাবলম্বী মনে করেছি, মানে আমরা মনে করেছি আমরাই সেরা, মানে আমরাই সমৃদ্ধ, আমাদের দেশের অন্য কোথাও যাওয়া লাগবে না, তোমরা আমার কাছে আসবে। এই যে মানসিকতাটা, এটার মধ্যে ইগোইস্টিক একটা ব্যাপার আছে। প্রথম আমাকে এটা ভাঙতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা আসলে কক্সবাজার মানুষ আসলে বিলিভ করে না যে পর্যটন তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, এখানকার মানুষ আসলে বিশ্বাস করে না। আর তৃতীয়ত যেটা হচ্ছে, একটা কথা আছে কমিউনিটি বেসড ট্যুরিজম, এটা খুবই পপুলার একটা জিনিস ট্যুরিজম সেক্টরে। এই কমিউনিটি বেসড ট্যুরিজমটা কক্সবাজার ডেভেলপ করেনি, অর্থাৎ কক্সবাজারের মূল জনগোষ্ঠী পর্যটন ব্যবসার সাথে সম্পৃক্ত না। এখানে আপনি যদি পর্যটনের যদি ইনভেস্টমেন্ট দেখেন না, আপনি ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট দেখবেন কক্সবাজার, আউট অফ কক্সবাজার। আর এখানে ছোট ছোট যেগুলো ইনভেস্টমেন্ট, সেগুলো হচ্ছে কিছু লোকের, ফলে এখানকার লোকজন ওন করে না, ইন্ডাস্ট্রিটাকে ওন করে না। স্বাভাবিকভাবে সে যদি ওন করতো, সেখানে সে এখান থেকে সে নিজেকে বেনিফিশিয়ারি মনে করতো, তার মধ্যে একটা চেতনা আসতো, একটা দায়বদ্ধতা আসতো, আমি তো এখান থেকে কিছু পাচ্ছি, বিনিময়ে কিছু দেবো। এই যে বিচ্ছিন্নতা বোধ, তার যে কমিউনিটি বেসড ট্যুরিজমটা ডেভেলপ করে নেই, সে যেখানে কন্ট্রিবিউটর না, সেখান থেকে সে গেইনার না, এই কারণে সে তার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, সেটাকে সে ওন করে না। তো প্রথম সেটা হচ্ছে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কক্সবাজারে লোকাল পিপলকে আরো বেশি ইনভলভ করতে হবে। কিভাবে সেটা সরকার জানে। আপনি কমিউনিটি বেসড ট্যুরিজমের কথা বলছিলেন, আমরা যদি আজ থেকে 2 দশক আগেও দেখি কক্সবাজারে যেটা বার্মিজ মার্কেট এলাকা, ওখানে গেলে বার্মিজ পণ্য কম বেশি পাওয়া যেত। আজকে এই মুহূর্তে আপনি কক্সবাজার বার্মিজ মার্কেট এলাকায় যান, আপনি দেখেন ওখানে হচ্ছে শুটকির একটা আড়ত হয়ে গেছে। হয়রাস শুটকির পল্লীটা আমার নাজিরার টেক থাকার কথা, টুরিস্টদের নাজিরার টেক যাওয়ার কথা, বার্মিজ পণ্য কিন্তু রাখাইন পল্লীতে যাওয়ার কথা। এই যে কমিউনিটি বেসটা আমরা দিন দিন আরো পিছিয়ে যাচ্ছি, তার মানে কি আমাদের আগের মানের চেয়ে আমরা অবনমনের দিকে যাচ্ছি কিনা? আচ্ছা, আমি তাহলে একটা কথা বলি, যেটা খুবই মানে আলোচিত একটা ব্যাপার, বিচ ম্যানেজমেন্ট কমিটি। হ্যাঁ, এরা যখন মিটিং করে, যখন কথা বলে, এরা টোটাল কক্সবাজার ট্যুরিজম নিয়ে কথা বলে, মানে টোটাল ডিস্ট্রিক্টের ট্যুরিজম নিয়ে তারা কিন্তু কথা বলে বা পলিসি দিতে চায়, কিন্তু তাদের নামটা হচ্ছে বিচ ম্যানেজমেন্ট কমিটি, নামটা হচ্ছে বিচ সেন্ট্রিক, বিচ ওরিয়েন্টেড। হ্যাঁ, অথবা ছিল কি কক্সবাজার পর্যটন উন্নয়ন কমিটি, ওকে, বা পর্যটন উন্নয়ন কমিটি আছে নাই, অথবা কর্তৃপক্ষ। আমি তো মনে করি কক্সবাজার একটা বডি হওয়া উচিত, কক্সবাজার পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ, যারাই সব ঠিক করে দেবে। ওদের কাজ স্কোপ অফ ওয়ার্কস একদম, আপনি যেটা বললেন না, যে কোথায় কি হবে, কক্সবাজারে কোথায় কি হবে, এই যে বললেন শুটকি পল্লী হয়ে যাচ্ছে, কেন হবে? এটা হতে পারবে না। শুটকি পল্লী হবে শুটকি পল্লীর জায়গাতে। আপনি যেটা বলেছিলেন যে রাখাইন যে এখানে যেটা শপ ছিল বা একটা মার্কেট ছিল, এটা কিন্তু টুরিস্টের কাছে খুব অ্যাট্রাক্টিভ ছিল। কেন জানেন? সেটা হচ্ছে যে এখানে কক্সবাজার তো বিনোদনের সময়টা কম, সন্ধ্যার পরে অনেক টুরিস্ট এখানে আসতো, রাখাইনদের সাথে কথা বলতো, একটা ইন্টারাকশন হতো, খুনসুটি হতো, সময় কাটাতো, তাদের কিছু প্রোডাক্ট জানতো, তাদের সম্পর্কে জানতো। এই যে জানার একটা ব্যাপারটা, এক্সপ্লোরেশন একটা ব্যাপারটা, কক্সবাজার এলাম, এখানকার রাখাইনের কমিউনিটি সম্পর্কে জেনে গেলাম, এটা তার মধ্যে একটা তৃপ্তিবোধ হয়, একটা এনরিচমেন্ট হয়। এই সুযোগটা কিন্তু নষ্ট করে দিয়েছে এই ব্যবসায়িক মানে এই যে শুটকি ব্যবসা বলেন বা রাখাইন থেকে সরিয়ে ফেলার কারণে এটা হয়েছে। এগুলো কেন হয়েছে? আমাদের এখানে আসলে কোনো কর্তৃপক্ষ নাই, এখানে পর্যটনের কোনো কর্তৃপক্ষ নাই। তাই কর্তৃপক্ষ ছাড়া, গার্ডিয়ান ছাড়া আপনি কিভাবে একটা জিনিস তৈরি করবেন বা বজায় রাখবেন, সাস্টেন করবেন? আমাকে আরেকটা ব্যাপার ওই সূত্র ধরে একটু আমাদের জানা দরকার। আপনি বিচ ম্যানেজমেন্ট কমিটির কথা বলছিলেন, ঘুরে ফিরে হচ্ছে আমরা 120 কিলোমিটার আমরা মুখে বলছি, আসলে 2-1 কিলোমিটারের মধ্যেই হচ্ছে আমাদের বিচ ওরিয়েন্টেড। এখানে ইট পাথরের একটা জঞ্জাল, আমরা থাকার আবাসটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি, আর কিছু খাবার পণ্য। কিন্তু আপনি যদি কক্সবাজার শহর থেকে 10-12 কিলোমিটার এদিক যান, আমাদের রামুতে কিন্তু প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রয়েছে। আপনি উখিয়াতে যান, ওখানে হচ্ছে আমাদের ইভেন ঝর্ণার মতো রয়েছে, চকরিয়াতে যান, আশেপাশে কিন্তু অনেক কিছু আছে। আমরা কেন সামগ্রিকভাবে কক্সবাজার জেলার অনেক ধরনের ন্যাচারাল হেরিটেজ আছে, প্রত্নতাত্ত্বিক হেরিটেজ আছে, এইটাকে নিয়ে কি গভর্নমেন্ট পলিসিগতভাবে কোনো কাজ করছে? আসলে কি করা উচিত? আচ্ছা, প্রথম দেখেন, আমি এমনও অনেক কমেন্ট দেখেছি ফেসবুকে যে লবণ কিভাবে উৎপন্ন হয় এটা জানে না অনেকে। কারণ লবণরা নিজেরাও জানি না। লবণ মাঠ ভিজিট করানো কিন্তু ট্যুরিজমের পার্ট হতে পারে। যে কিছু টুরিস্টকে বলা হলো যে আপনার লবণ চাষ দেখতে চান, আসেন ওখানে চলে যাই। পান চাষ দেখতে চান, আসেন, একটা মিষ্টি পানের একটা জায়গা আছে, সেখানে মিষ্টি পান খাওয়াবো। এরকম এগুলোতে আপনি যেটা বলেছেন যে এগুলোতে কেউ চিন্তা করেনি। যেটা হচ্ছে যেখানে ট্যুরিজমের কোনো কর্তৃপক্ষ থাকলে হতো, আর যেখানে কক্সবাজার ট্যুরিজম বিজনেসটাকে মূলত ডমিনেট করে এখানকার যারা গেস্ট হাউস এবং হোটেল মালিক, ওরাই আসলে ডমিনেট করে। ওদের চিন্তা দিয়ে কিন্তু কক্সবাজারের টোটাল ট্যুরিজমটাকে ইনফ্লুয়েন্স করানো হয়।
ওনাদের চিন্তাটা হচ্ছে ওনাদের ব্যবসা কেন্দ্রিক, অর্থাৎ হোটেল সেন্ট্রিক। হোটেল তো ট্যুরিজম না, হোটেল ট্যুরিজম একটা টিনি পার্ট মাত্র। যেমন ধরেন আমি আপনাকে কথা বলি, আপনি যেটা আমাদের সাবজেক্টের নাম বলেছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটালিটির মধ্যে একটা টিনি পার্ট হচ্ছে হোটেল অ্যান্ড গেস্ট হাউস। আমি যে টোটাল ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে যদি 100 ধরি, অনলি 10% হচ্ছে হোটেল অ্যান্ড গেস্ট হাউস ইন্ডাস্ট্রি, বাকি অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে ট্যুরিজমের সাথে। অর্থাৎ ট্যুরিজম একটা টোটাল টিনি পার্ট, কিন্তু কক্সবাজার হয়েছে টিনি পার্টটাই মেজর পার্ট হয়ে গেছে। হোটেল মালিকরা এখানে নীতি নির্ধারণ করে, তাদের এখানে গেস্টরা থাকে। আপনি যেটা বলেছেন যে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরত্বে যায় না কেন, আমরা আসলে এখানে যারা হোটেল মালিক বলেন ওরা কিন্তু এটাকে মোটিভেট করে না, ডিমোটিভেট করে। যেমন একটা হোটেল কর্তৃপক্ষ যদি একটা তার নিজস্ব একটা ভেহিকেল রাখতো, একজন ট্যুর গাইড থাকতো, সে তার অফার করতে পারতো, ঠিক আছে আপনি কোথায় যাবেন, আমরা আপনাকে ভেহিকেল দেবো, আমরা একটা অ্যাসাইন ট্যুর গাইড দেবো, আপনি যেখানে সিকিউরিটি আমরা দেবো, আপনি এখান থেকে 50 কিলোমিটার দূরে যান, 100 কিলোমিটার দূরে যান, অথবা আপনি টেকনাফ থাকতে চান, আপনাকে আমরা টেকনাফে ব্যবস্থা করে দিচ্ছি। এটা কি গভর্নমেন্ট বডির একটা এন্টিটি থাকা উচিত, নাকি এটা ব্যক্তিগত কিংবা কর্পোরেটদের উদ্যোগ নেওয়া উচিত? বাংলাদেশে তো আসলে শাসন ছাড়া, নিয়ন্ত্রণ ছাড়া কোনো কিছু হয় না। মানে কমপ্লায়েন্স স্ট্রেন্থেনটা দরকার জি আছে। জি, শুরুতে যেটা বলেছিলাম যে কক্সবাজার পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ যদি হতো, সে একটা গাইডলাইন করে দিত যে তুমি এই কাজটা করবা। তো এখন দেখেন আমাদের হোটেল মালিকরা যদি একটু যদি স্বার্থহীন ভাবে ভাবতেন যে আমার একটা গেস্ট, সে একটা দিন টেকনাফ থাকুক সমস্যা নেই, একটা দিন মহেশাই থাকুক সমস্যা নেই, তার মধ্যে যে এই উদারতাটা আসতো না, তার কিন্তু গেস্ট বাড়তো। সে ভাবছে কি যে আমার গেস্ট 3 দিন থাকলে আমার লাভ, 2 দিন অন্য জায়গায় থাকলে আমার ক্ষতি। মানে 3 দিন থাকলে আমার হোটেলে আমার রাখতে হবে, আমার আমি এর ভিডিওটা আমি পাবো, অন্য কেউ শেয়ার করবে কেন। তার চেয়ে সে যে চিন্তা করতো যে আমি এভাবে করি, তাহলে দেখা যেত বছর অন্য সময় বর্ষাকালেও বা অন্য অফ সিজনে কিন্তু টুরিস্ট এসে তার কাছে বলতো যে ভাই আমি অমুক জায়গায় যাবো। প্রতিটা হোটেল যদি এখানে আপনি যদি পশ হোটেলও বলেন, যদি একটা করে প্যাকেজ রাখে, ঠিক আছে আপনি আমার এখানে থাকবেন, আপনি একদিন লামাতে যান, একদিন চকরিয়া যান, একদিন মহেশখালী যান, এক টেকনাফ যান, আমি ব্যবস্থা করে দেবো, আমার ম্যানেজমেন্ট থেকে করে দেবে। দেখতেন টুরিস্ট কিন্তু হ্যাপি থাকতো, তাকে হ্যারাস হতে হতো না, ইনসিকিউর ফিল করতে হতো না। হোটেল যদি তাকে সিকিউরিটি দিত তাহলে সে কিন্তু ইনসিকিউর ফিল করতো না। সিকিউরিটি একটা সমাধান সেখান থেকে আসতো। সিকিউরিটি। এবং আমি যদি ডাইভার্সিফাইড ট্যুরিজমের কথা বলি, আমরা গত 6 দিনের স্ট্যাটিস্টিক্সে দেখেছি এখানে 13টি পণ্যের উপরই 800 কোটি টাকার বাণিজ্য হয়েছে। এর মধ্যে মনে করেন হোটেলস আছে, শুটকি মাছ আছে, কিছু পণ্য আছে লোকাল। এর বাইরে আর কি ধরনের সার্ভিস কিংবা প্রোডাক্ট হতে পারে যেটা আমাদের ইন্টারন্যাশনাল টুরিস্টদেরকে এখানে অ্যাট্রাক্ট করবে? সবচেয়ে বড় সংকট যেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট নাই তো। এন্টারটেইনমেন্ট মানে আপনি যদি সুনির্দিষ্টভাবে আমি সিম্পলি কথা বলি, ধরেন এখানে যেটা হোটেল জোন আছে, যেগুলো পশ হোটেল যেগুলো আছে আপনার বিচের পাশ ধরে, হ্যাঁ, সেখানে ধরেন পশ হোটেলের সংখ্যা হচ্ছে প্রায় 15-16টা, আরো বাড়বে। তো এখন এই যে এতগুলো হোটেল আছে, ওখানে যদি একটা আপনার একটা সিনেপ্লেক্স হতো, একটা শপিং মল হতো, সন্ধ্যার পরে সে গেস্টটা কি শপিং মলে সময় কাটাতো রাতে 8টা-10টা পর্যন্ত। সেখানে ছোট ছোট এন্টারটেনমেন্ট সেন্টার হতো, বাচ্চাদের কিড জোন হতো, সিনেমা দেখতো, কিছু শপিং করতো, কিছু সুবিনের দোকান থাকতো, একটু অন্যরকম ধরেন রাখাইনদের নাচ গান আয়োজন হতো, বা সেখানে ড্রামা এক্সিবিশন হতো, বা কক্সবাজার একটা ছোট মিউজিয়াম থাকতো। দেখা যেত সন্ধ্যা 6টা থেকে 7টা থেকে রাত 10টা পর্যন্ত একজন গেস্ট সেখানে কি সময় কাটাতে পারতো। আমাদের হোটেল মালিকদের মধ্যে সেই চিন্তা নাই তো, সবাই আছে এই প্লটের মধ্যে শুধু হোটেল বানাও, একটা প্লট খালি করে সেখানে একটা আপনার শপিং মল করা যায় না। আরেকটা জিনিস হচ্ছে আমরা অনেকটা আনএথিক্যাল প্র্যাকটিস করছি কিনা। আপনি আজকে বার্মিজ মার্কেট কিংবা সমুদ্র পাড়ের বার্মিজ মার্কেটগুলোতে যান, ওখানে কিন্তু আমরা অনেকেই জানি ঢাকার পণ্য এনে বার্মিজ বলে এখানে আমরা চালিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অনেকটা আনএথিক্যাল প্র্যাকটিস। এটাকে আমরা আসলে রেগুলেটরি কিভাবে করতে পারে, এখানে আরেকটা সম্পূরক তথ্য দিয়ে রাখি। আমাদের কিন্তু গত 1 বছর ধরে টেকনাফের স্থলবন্দর বন্ধ, তার মানে মায়ানমারের প্রোডাক্ট আসার বৈধভাবে কোনো উপায়ই নেই। কিন্তু আমরা হোয়ারেস মায়ানমারের প্রোডাক্ট বলে অনেক বার্মিজ প্রোডাক্ট সেলও করছি। এই সামগ্রিক জিনিসটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা হচ্ছে কি, এটা আপনি কোনো আইন দিয়ে পারবেন না, কোনো আইন দিয়ে হবে না, এটা ছেড়ে দিতে হবে। এটা আমাদের যারা কাস্টমার আছে ওনারা যদি কনসাস হন, তাহলে ওনারা বুঝবেন যে আমি এই পণ্যটা আমি বার্মিজ বিল বিক্রি করছি, এটা আমি নেবো না। এছাড়া আপনি আইন দিয়ে কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না, ইথিক্যাল ব্যাপারটা এখানে আসবে না। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যেটা করতে পারেন আপনার এই যে আপনি যেটা বললেন রাখাইনদের জন্য একটা শপিং জোন করে দেন। ওকে, যেটা এখানে নীতি নির্ধারক যারা আছে কর্তৃপক্ষ ঠিক করে দিক, এখানে শুধু রাখাইনদের জন্য, সেটা প্রধান সড়কে হতে হবে এমন কোনো কথা নেই, রাখাইন যে পাড়া আছে তার মধ্যে হোক, সেখানে গিয়ে রাখাইনদের একটা শপিং জোন হোক, সেখানে টুরিস্টরা যাবে। কিন্তু আপনি খেয়াল করেছেন রাখাইনতে কিছু হোটেল হয়েছে, এখানে রেস্টুরেন্ট হয়েছে, রাখাইন খাবার জন্য টেস্ট করার জন্য অনেক যাচ্ছে, সেটা তো মেইন রোড না ভেতরে। এরকম আপনি রাখাইনদের জন্য শপিং জোন আলাদা করে দেন। ওকে, আচ্ছা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ করব। জাস্ট আপনি 30 সেকেন্ডে যদি বলেন আমাদের দীর্ঘতম সৈকতকে দীর্ঘতম ব্যর্থতা কাটিয়ে একটি সফলতার গল্প অঙ্কিত করার জন্য আপনি সুস্পষ্ট কিছু নীতি নির্ধারণী পরামর্শ, কক্সবাজারকে আমরা একটা আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে দেখতে চাই, কিভাবে? যদি প্রথম হচ্ছে আমাকে বিশ্বাস করতে হবে আমার ট্যুরিজম আমাকে পরিবর্তন আনবে আমার জীবন মানে। দ্বিতীয়ত হচ্ছে আমাকে
আমাকে আরো অতিথি পরায়ণ হতে হবে। ওকে। এরপর হচ্ছে আচরণগত পরিবর্তন করতে হবে। আচরণগত পরিবর্তন ছাড়া আপনি কোনোভাবে পর্যটনকে উন্নয়ন করতে পারবেন না। তৃতীয়ত, এরপরে যেটা হচ্ছে পর্যটন শিক্ষা। পর্যটন যদি একটা শিল্প বলি, শিল্পের জন্য কিন্তু শিক্ষা এবং দক্ষতা লাগে। শিক্ষা এবং দক্ষতা ছাড়া আপনি কোন শিল্প দাঁড় করাতে পারবেন না। আর সবচেয়ে শেষ যেটা হচ্ছে সিকিউরিটি ব্যাপারটা, এটা কিন্তু খুব বেশি কঠিন ব্যাপার না, খুবই কঠিন ব্যাপার না। সরকার যদি আন্তরিক হয় এবং স্থানীয় জনসাধারণ যদি একটু সচেতন হয়, আপনার চাইলেই এখানে অন্তত পক্ষে ন্যূনতম একটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়। এই চাহিদাগুলো আপাতত পূরণ করতে পারলে অন্তত পক্ষে একটা ন্যূনতম পর্যটন বান্ধব পরিবেশ কক্সবাজার বিরাজ করবে বলে আমি মনে করি আর কি, এটুকুই মনে করি। জনাব মইনুল হাসান পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনসাইট স্ট্রিট টকের পক্ষ থেকে। আপনার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন আপনার সবাই, সবার জন্য শুভকামনা থাকলো।